প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নগদান বই সম্পর্কে আলোচনা করব। নগদান বই সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই তোমাদের মনে যে বিষয়টি আসতে পারে সেটা হলো নগদান বই কি। নগদান বই হলো এমন একটি বই যে বইয়ে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। আমি আবারও বলছি, নগদান বইয়ে নগদ এবং ব্যাংক সংক্রান্ত যে লেনদেনগুলো আছে এই লেনদেনগুলাই নগদান বইয়ে লিপিবদ্ধ করতে হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ নগদান বইয়ে যা অন্তর্ভুক্ত হবে না। আমরা বইটা কি বই প্রস্তুত করতেছি? নগদান বই। নগদান বইয়ের অর্থ কি? সকল প্রকার নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন হিসাবভুক্ত করতে হবে। কিন্তু এটা কি ধরনের লেনদেন? অনগদ লেনদেন। তার মানে কি, অনগদ লেনদেনগুলা নগদান বইয়ে অন্তর্ভুক্ত করা যাবে না। এরপর দেখো পণ্য উত্তোলন। পণ্য কে উত্তোলন করে? মালিক। মালিক তার নিজ প্রয়োজনে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করতেছে বা নিজ প্রয়োজনে পণ্যটা নিয়ে নিচ্ছে। তাহলে মালিক কিন্তু টাকা নেয়নি, কি নিয়েছে? পণ্য নিয়েছে। এই কারণে এটা নগদান বইতে অন্তর্ভুক্ত করা যাবে না। এরপর দেখো পণ্য বিতরণ করছে। তোমার ব্যবসায় প্রচারের জন্য বা প্রসারের জন্য তুমি যদি পণ্য বিতরণ করো বিনামূল্যে, সেটা কিন্তু বিজ্ঞাপন হচ্ছে। তুমি কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টাকা দিচ্ছ না, জাস্ট পণ্য দিচ্ছ। এই পণ্য দেওয়ার কারণে তোমার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে কিন্তু নগদ টাকা চলে যাচ্ছে না। এই কারণে পণ্য বিতরণ নগদান বইতে অন্তর্ভুক্ত করা যাবে না। এরপর দেখো আমি লিখেছি নগদান বইতে যা অন্তর্ভুক্ত করতে হবে। এখানে দেখো প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত ডেবিট দিকেও বসতে পারে, ক্রেডিট দিকেও বসতে পারে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমরা ডেবিট দিকে দিব না ক্রেডিট দিকে দিব? এরকম একটা প্রশ্ন আসতে পারে। এই কনফিউশনটা আমি এখন দূর করতেছি। এরকম আসতে পারে নগদ উদ্বৃত্ত ৫,০০০ ও ব্যাংক উদ্বৃত্ত ১০,০০০। তুমি এখন কি প্রস্তুত করতেছ? নগদ বই বা নগদান বই। ১ তারিখেই এরকম লেনদেন দেয়া থাকে, তাহলে তুমি এটা ১ তারিখের ডেবিট সাইডে হিসাবভুক্ত করবা না ক্রেডিট সাইডে হিসাবভুক্ত করবা নগদান বইয়ের, এরকম কনফিউশন হতে পারে। এখানে দেখো নগদ যে উদ্বৃত্তটা, নগদ উদ্বৃত্ত সবসময় নগদান বইয়ের ডেবিট দিকে অন্তর্ভুক্ত করতে হবে। ডেবিট দিকের কোন কলামে? নগদের কলামে নগদ উদ্বৃত্ত লিপিবদ্ধ করতে হবে। তোমাদের একটা জিনিস স্পষ্ট করে জানা দরকার, নগদ উদ্বৃত্তের কখনোই ক্রেডিট ব্যালেন্স হবে না। যদি তোমরা দেখো প্রশ্নপত্রে বা কোনো বইয়ে নগদ উদ্বৃত্তের ক্রেডিট ব্যালেন্স দেয়া আছে, তাহলে 100% ধরে নাও সেটা ভুল করেই দেয়া আছে। কেননা নগদ টাকার হয় জিরো উদ্বৃত্ত হবে, না হয় বেশি হবে। কখনো নগদ টাকা প্রাপ্তির থেকে প্রদান বেশি হতে পারে না। এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পারি, ধরে নাও তোমার বাবা তোমাকে 100 টাকা দিল। কত টাকা দিয়েছে? 100 টাকা দিয়েছে। তোমার কাছে আছে কত টাকা? 100 টাকা। তুমি এখান থেকে 80 টাকা খরচ করতে পারো বা 90 টাকা খরচ করতে পারো, কিংবা 100 টাকাই খরচ করতে পারো। যদি তুমি 100 টাকাই খরচ করো, তাহলে নগদ টাকা কি থাকবে তোমার কাছে? না, থাকবে না। তখন নগদ উদ্বৃত্ত কি হবে? জিরো হবে। তাহলে তুমি 80 টাকা যদি খরচ করো, তাহলে তোমার নগদ উদ্বৃত্ত কত হবে? 20 টাকা হবে। যদি 90 টাকা খরচ করো, তাহলে নগদ উদ্বৃত্ত কত হবে? 10 টাকা হবে। এখন ধরে নাও তোমার কাছে 100 টাকা আছে, তুমি কি 110 টাকা খরচ করতে পারবা? 110 টাকা কখনোই তুমি খরচ করতে পারবা না। 100 টাকা আছে, সর্বোচ্চ তুমি 100 টাকাই খরচ করতে পারবা। 101 টাকাও খরচ করতে তুমি
পারবা না, কেননা ওই যে 1 টাকা যে তোমার কাছে নেই, এই কারণে তুমি 1 টাকা বেশি খরচ করতে পারবা না। এই কারণে বলা হয় নগদ উদ্বৃত্ত সবসময় ডেবিট হবে কিংবা জিরো হবে, কখনোই ক্রেডিট উদ্বৃত্ত হবে না। আর নগদ উদ্বৃত্ত সবসময় নগদান বইয়ে ডেবিট দিকে অন্তর্ভুক্ত করতে হয়। এরপর দেখো ব্যাংক উদ্বৃত্ত। এখানে ব্যাংক উদ্বৃত্ত শুধুমাত্র বলা আছে, ধরে নিতে হবে ব্যাংকে তোমার টাকা জমা আছে। ব্যাংকে যদি টাকা তোমার জমা থাকে তাহলে সেটা হবে ব্যাংক উদ্বৃত্ত। এর আরেক নাম হলো ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত, ডেবিট উদ্বৃত্ত। তাহলে এটার এই দুই নামেই আসতে পারে, ব্যাংক উদ্বৃত্ত কিংবা ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত। এখানে বুঝতেই পারছো ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত নগদান বইয়ের ডেবিটটিকে অন্তর্ভুক্ত করতে হবে। সবসময় কিন্তু ব্যাংকে টাকা গচ্ছিত থাকে না, মাঝে মাঝে ব্যাংক জমাতিরিক্ত হয়ে যায়। ব্যাংক জমাতিরিক্ত আবার কি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। তোমরা ব্যবস্থাপনা হিসাবে তোমরা ব্যাংক হিসাব সম্পর্কে জানছো। ব্যাংক হিসাব আমি প্রাথমিকভাবে আলোচনা করি। সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব। এই 3 প্রকার হিসাবই সাধারণত থাকে। একটা হলো সঞ্চয়ী হিসাব, একটা হলো চলতি হিসাব, আর একটা হলো স্থায়ী হিসাব। ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণত এই যে চলতি হিসাবটা যেটা দেখতে পাচ্ছ, এই চলতি হিসাবটাই প্রস্তুত করে থাকে। ব্যবসায় প্রতিষ্ঠান কোনটা হিসাব প্রস্তুত করে? চলতি হিসাব প্রস্তুত করে থাকে। তোমরা জানো চলতি হিসাবের একটা বৈশিষ্ট্য কি, ব্যাংকে যদি তোমার টাকা নাও থাকে তাহলে স্বল্প সময়ের জন্য তোমরা ঋণ নিতে পারবা ব্যাংকের কাছ থেকে। অর্থাৎ তোমার ব্যাংকের ব্যালেন্স যদি না থাকে, কোনো কাস্টমার যদি তোমার চেক গিয়ে ব্যাংকের কাউন্টারে উপস্থাপন করে, তাহলে ব্যাংক কী করবে? টাকাটা পরিশোধ করে দিবে। স্বল্প সময়ের জন্য তোমাকে কি দিয়ে দিচ্ছে? ঋণ দিচ্ছে। তার মানে তোমার জমা টাকা নেই, তারপরও ব্যাংক থেকে টাকা উঠানো হয়েছে। এই যে অতিরিক্ত যে টাকাটা উঠানো হয়েছে সেটাই হবে ব্যাংক জমাতিরিক্ত। আর যদি ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত হয়, কোন উদ্বৃত্ত হয়? ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত। ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত যদি হয়, তাহলে নগদান বইয়ের ক্রেডিট সাইডে ব্যাংকের কলামে অন্তর্ভুক্ত করতে হবে। আশা করি তোমরা এই 1 নাম্বার যে লেনদেনটা বা এন্ট্রিটা আমি লিখেছি সেটা সম্পর্কে বুঝেছো। প্রারম্ভিক উদ্বৃত্ত ডেবিট দিকেও বসতে পারে, ক্রেডিট দিকেও বসতে পারে, কিন্তু নগদ উদ্বৃত্ত সব সময় ডেবিট সাইডেই বসবে। শুধু সমস্যা হলো ব্যাংক উদ্বৃত্ত। অনেক সময় ব্যাংক জমাতিরিক্ত থাকতে পারে বা ব্যাংক জমার উদ্বৃত্ত থাকতে পারে। ব্যাংক জমার উদ্বৃত্ত হলে নগদান বইয়ের ডেবিট সাইডে লিখতে হবে, আর ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত বা ব্যাংক জমাতিরিক্ত হলে নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখতে হবে। আশা করি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। এরপর দেখো নগদ ও চেক প্রাপ্তি। নগদ ও চেক প্রাপ্তি, অনেক সময় দেনাদারের কাছ থেকে নগদ টাকা পাওয়া যায় কিংবা চেক পাওয়া যায়। যদি পাওয়া যায় নগদ টাকা এবং চেক, তাহলে অবশ্যই ডেবিট সাইডে অন্তর্ভুক্ত করতে হবে। আমি আবারও বলি, যদি চেক বা নগদ টাকা পাওয়া যায় নগদান বইয়ের ডেবিট সাইডে অন্তর্ভুক্ত করতে হবে। তোমরা জানো পাওয়া গেলে ডেবিট হয়, যা পাওয়া যাবে তাই হবে কি? ডেবিট। যদি চেক পাই ডেবিট করব, এবং যদি নগদ টাকা পাই সেটাও ডেবিট দিকে অন্তর্ভুক্ত করব। এরপর আছে প্রদান। প্রদান, যা প্রদান করা হয় বা চলে যায় তোমরা জানো সেটা কি হয়?
ক্রেডিট হয়। এই কারণে চেক বা নগদ টাকা যদি আমরা প্রদান করি, নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত হবে। আমি আবারও বলি, চেক পাইলে এবং নগদ টাকা পাইলে নগদান বইয়ের ডেবিট দিকে বসবে, চেক প্রদান করলে কিংবা নগদ টাকা প্রদান করলে নগদান বইয়ের ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করতে হবে। এরপর দেখো কন্ট্রা এন্ট্রি। আমি এখানে লিখেছি ডেবিট ও ক্রেডিট দিকে, অর্থাৎ কন্ট্রা এন্ট্রিটা ডেবিট দিকেও বসবে, ক্রেডিট দিকেও বসবে একই তারিখে। কন্ট্রা এন্ট্রি সম্পর্কে আমি আগেই আলোচনা করেছি। তোমরা জানো যে লেনদেনে একটা ডেবিট এবং ক্রেডিট দিকে যদি নগদ বা ব্যাংক হিসাব থাকে, নগদান হিসাব ডেবিট দিকেও হতে পারে, আবার ক্রেডিট দিকেও হতে পারে, ব্যাংক হিসাব ডেবিট দিকেও হতে পারে, আবার ক্রেডিট দিকেও হতে পারে। এত জটিল করে বলবো না যে লেনদেনে নগদান এবং ব্যাংক হিসাব থাকবে, একটা ডেবিট অথবা ক্রেডিট। যদি এরকম হয় ওই লেনদেনটা হবে কন্ট্রা এন্ট্রি। আর কন্ট্রা এন্ট্রিটা নগদান বইয়ের ডেবিট দিকেও অন্তর্ভুক্ত করতে হবে, ক্রেডিট দিকেও অন্তর্ভুক্ত করতে হবে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা কেন একটা লেনদেন দুই দিকে অন্তর্ভুক্ত করব? তাহলে আমরা একটা উদাহরণ প্রয়োগ করি। উদাহরণ দেখলেই তোমরা সহজে বুঝতে পারবা। ব্যাংকে জমা দেয়া, তাহলে ব্যাংকে আমি জমা দিলাম ৩,০০০ টাকা। এটা যাবেটা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। তোমরা জানো নগদান বইয়ের নগদ টাকা এবং ব্যাংক জমা টাকার হিসাব রাখা হয়। এই কারণে দেখো ব্যাংক হিসাবও আছে, নগদান হিসাবও আছে। মূলত এই কারণেই নগদান বইয়ের দুই দিকেই এই লেনদেনটা অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে তোমরা শিখে গেছো কন্ট্রা এন্ট্রি নগদান বইয়ের ডেবিট দিকেও অন্তর্ভুক্ত করতে হবে, ক্রেডিট দিকেও অন্তর্ভুক্ত করতে হবে। এবং কেন অন্তর্ভুক্ত করতে হবে এই প্রশ্ন যদি থাকে তাহলে আরেকটু ব্যাকে আসো, ব্যাকে আসলেই সেই প্রশ্নের সমাধান পেয়ে যাবা। এরপর দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট এন্ট্রি, রিভার্স এন্ট্রি। স্বভাবতই কন্ট্রা এন্ট্রিগুলা ডেবিট এবং ক্রেডিট দিকেই বসে নগদান বইয়ের, কিন্তু রিভার্স এন্ট্রিটা কন্ট্রা এন্ট্রি না, তাও ডেবিট এবং ক্রেডিট দিকে বসবে। অর্থাৎ কন্ট্রা এন্ট্রি না হয়েও লেনদেনটা ডেবিট এবং ক্রেডিট দিকে বসবে। এ ধরনের লেনদেনগুলো হলো রিভার্স এন্ট্রি। তাহলে একটা এক্সাম্পল যদি আমি দেই তাহলে তোমাদের কাছে আরও স্পষ্ট হবে রিভার্স এন্ট্রি কি। এখন দেখো এখানে আমি একটা লেনদেন লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ রহিমের নিকট ৫,০০০ টাকার একটা চেক পেয়েছি, ওই চেকটা আবার রহমানকে প্রদান করেছি। একই সঙ্গে দুইটা ঘটনা ঘটেছে, একজনের কাছ থেকে পেয়েছি আরেকজনকে প্রদান করেছি। ব্যাপারটা তো তাই। তোমরা জানো যদি পাওয়া যায় তাহলে নগদান বইয়ের ডেবিট দিকে অন্তর্ভুক্ত করতে হয়, এবং যদি প্রদান করা হয় নগদান বইয়ের ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করতে হয়। এখানে দেখো আমরা রহিমের নিকট পেয়েছি ৫,০০০ টাকা চেক, তাহলে যার কাছ থেকে পাবো তাকে আমরা ডেবিট দিকে অন্তর্ভুক্ত করব। অর্থাৎ একবার ডেবিট দিকে অন্তর্ভুক্ত করা হয়ে গেল এই লেনদেনটা। অপরদিকে রহমানকে আমরা এই ৫,০০০ টাকাই প্রদান করেছি, ৫,০০০ টাকার চেকেই প্রদান করেছি। প্রদান করলে কোন সাইডে অন্তর্ভুক্ত হবে? ক্রেডিট সাইডে অন্তর্ভুক্ত হবে। কন্ট্রা এন্ট্রি না, কিন্তু তারপরও এ ধরনের লেনদেনগুলা ডেবিট এবং ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করতে হয়। এই কারণেই এটা হলো রিভার্স এন্ট্রি। আশা করি তোমরা বুঝেছো।
এখন দেখো প্রত্যাখ্যাত চেক, প্রত্যাখ্যাত চেক আবার কি সেটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। যে চেকের টাকা ব্যাংক দিবে না সেটাই হলো প্রত্যাখ্যাত চেক, অর্থাৎ প্রত্যাখ্যান করে দিবে। তুমি যে একটা তাদের কাছে প্রপোজ করলা যে ভাই এই যে চেক নেন আমাকে টাকা দেন, কিন্তু তারা টাকা দিবে না, হয়তো চেকের কোনো ত্রুটি থাকতে পারে কিংবা তোমার অ্যাকাউন্টে টাকা নাও থাকতে পারে, বিভিন্ন কারণে এই চেক প্রত্যাখ্যাত হয়। চেক প্রত্যাখ্যাত হলে নগদান বইয়ে অন্তর্ভুক্ত করতে হয়। প্রশ্ন হলো ডেবিট দিকে অন্তর্ভুক্ত করব না ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করব, এটাই হলো মূল বিষয়। এখন দেখো আমাদের একজন পাওনাদার রহমান, তাকে আমরা একটা চেক প্রদান করেছি, এই চেকটা কি হয়ে গেছে? প্রত্যাখ্যাত হয়ে গেছে। তোমরা যখন চেক প্রদান করবা তখন অবশ্যই ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করবা, কেননা সেটা প্রদান হলেই ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করতে হয়। কিন্তু ওই চেকের টাকাটা ব্যাংক রহমানকে প্রদান করে নাই, তাহলে কি হবে? তোমার অ্যাকাউন্ট থেকে কি টাকা কেটে নিয়েছে? না, অ্যাকাউন্ট থেকে টাকা কমে নাই, বরঞ্চ যে টাকাটা ছিল সে টাকাটাই থাকবে। এই চেকের টাকাটা রহমান উত্তোলন করতে পারে নাই। এরকম যদি হয়, প্রদত্ত চেক যদি প্রত্যাখ্যাত হয়, তাহলে ডেবিট সাইডে ব্যাংকের কলামে অন্তর্ভুক্ত করতে হবে। আশা করি তোমরা বুঝেছো। প্রদত্ত চেক প্রত্যাখ্যাত হলে ডেবিট সাইডে ব্যাংকের কলামে অন্তর্ভুক্ত করতে হবে। এখন প্রদত্ত চেক যদি প্রত্যাখ্যাত হয়, সেটা ডেবিট দিকে অন্তর্ভুক্ত করতে হয় ব্যাংকের কলামে, কিন্তু প্রাপ্ত চেকও তো প্রত্যাখ্যাত হতে পারে, তাহলে সেটা কি হবে? ক্রেডিট দিকে ব্যাংকের কলামে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে প্রদত্ত চেক প্রত্যাখ্যাত হলে ডেবিট দিকে ব্যাংকের কলামে অন্তর্ভুক্ত করতে হবে, এবং প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলে ক্রেডিট দিকে ব্যাংকের কলামে অন্তর্ভুক্ত করতে হবে। আশা করি তোমরা বুঝেছো। এরপরে যদি না বুঝে থাকো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবা। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করেছি নগদান বইয়ে কি কি অন্তর্ভুক্ত করতে হয় এবং কি কি অন্তর্ভুক্ত করা যাবে না। এখন আমরা দেখব দুঘরা নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয়। এখন প্রশ্ন হলো, নাম হলো দুঘরা। এখানে কয় ঘরা? দুঘরা, অর্থাৎ দুইটা টাকার ঘর থাকবে। কয়টা টাকার ঘর থাকবে? দুইটা টাকার ঘর থাকবে। যে নগদান বইয়ে ডেবিট দিকে দুইটা টাকার ঘর থাকবে এবং ক্রেডিট দিকে দুইটা টাকার ঘর থাকবে, সেটাই হবে দুঘরা নগদান বই, অর্থাৎ দুইটা করে টাকার কলাম থাকবে, এই কারণে দুই ঘরা। টাকার কলাম যদি তিনটা থাকতো তাহলে তিন ঘরা, টাকার কলাম যদি একটা থাকতো তাহলে সেটা হবে এক ঘরা। আশা করি তোমরা বুঝেছো কেন দুই ঘরা, তিন ঘরা, এক ঘরা নগদান বই নামকরণ করা হয়েছে। দুঘরা নগদান বই প্রস্তুত করতে গেলে প্রথমেই ছক নিয়ে আলোচনা করতে হবে। ছকটা ভালোভাবে প্রস্তুত করতে না পারলেই তোমরা অঙ্ক কিন্তু করতে পারবা না। এ পর্যায়ে আমি তোমাদের সামনে ছক অঙ্কন করব, একটু মনোযোগ সহকারেই দেখো।
তোমরা জানো নগদান বইয়ের দুইটা সাইড থাকে, একটা হলো ডেবিট এবং ক্রেডিট। খাতায় ঠিক এভাবেই দুইটা সাইডে ভাগ করে নিবা, অর্থাৎ সমান সমান অংশে বিভক্ত করবা। একটা হলো ডেবিট সাইড আর একটা হলো ক্রেডিট সাইড। এখানে ডেবিট লিখলাম, এখানে লিখব ক্রেডিট। প্রথমে তারিখ লিখতে হবে, যে তারিখের একটা আমি কলাম দিচ্ছি। তারপর প্রাপ্তি সমূহ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা এবং দুইটা টাকার কলাম। এখানে আসবে তারিখ, প্রাপ্তি সমূহ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। এটা হলো ডেবিট সাইড। এখন আমরা ক্রেডিট সাইডটা অঙ্কন করব। প্রথমে তারিখ লিখতে হবে, এরপর প্রদান লিখতে হবে, তারপর ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, দুইটা টাকার কলাম। এই হলো দুই ঘরা নগদান বইয়ের ছক। তোমরা দেখতেছো ডেবিট সাইডে দুইটা টাকার কলাম আছে এবং ক্রেডিট সাইডেও দুইটা টাকার কলাম আছে। যেহেতু উভয় দিকেই দুইটা করে টাকার কলাম আছে, এই কারণে এই নগদান বইয়ের নাম দেয়া হয়েছে দুই ঘরা নগদান বই। তোমরা জানো নগদান বই খতিয়ানের মতো করে হিসাবভুক্ত করতে হয়, অর্থাৎ বিপরীত হিসাব নামেই হিসাবভুক্ত করতে হয়। তোমরা আগেই শিখে আসছো খতিয়ান কিভাবে প্রস্তুত করতে হয়। এরপরও যদি তোমরা না পারো তাহলে আমার ইউটিউব চ্যানেলে খতিয়ান কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে আমার একটা ভিডিও টিউটোরিয়াল আছে, তোমরা অবশ্যই দেখবা। নগদ উদ্বৃত্ত 10,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 5,000 টাকা। 1 তারিখেই এই লেনদেনটা দেয়া আছে। নগদ উদ্বৃত্ত 10,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 5,000 টাকা। যেহেতু এটা 1 তারিখেই দেয়া আছে, সর্বপ্রথম এই লেনদেনটাই নগদান বইয়ে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এখানে দেখো নগদ উদ্বৃত্ত তোমরা শিখে এসেছো সবসময় ডেবিট সাইডেই অন্তর্ভুক্ত করতে হবে। এই কারণে নগদ উদ্বৃত্তটা আমি ডেবিট সাইডেই অন্তর্ভুক্ত করতেছি। ধরে নাও মার্চের 1 তারিখে 2019 সাল। তাহলে এখানে নগদ যে উদ্বৃত্ত আছে এটাকে আমরা সবসময় ব্যালেন্স বিডি, যে কোনো উদ্বৃত্তকেই আমরা ব্যালেন্স বিডি হিসাবেই লিখব। তাহলে এখানে লিখব ব্যালেন্স বিডি। এই যে নগদের একটা কলাম দেখতে পাচ্ছ, এই নগদের কলামে এই 10,000 টাকাটা অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমি নগদের কলামে 10,000 টাকা অন্তর্ভুক্ত করলাম। এরপরে দেখো আরেকটা উদ্বৃত্ত আছে ব্যাংক উদ্বৃত্ত। শুধুমাত্র বলা আছে ব্যাংক উদ্বৃত্ত, জমাতৃত্ব বলা নাই, ডেবিট উদ্বৃত্ত বলা নাই, ক্রেডিট উদ্বৃত্ত বলা নাই।
এরকম যদি বলা না থাকে, শুধু উদ্বৃত্তই বলা থাকে, তাহলে অবশ্যই সেটা ডেবিট উদ্বৃত্ত হবে। সেক্ষেত্রে ডেবিট দিকে ব্যাংকের কলামে লিপিবদ্ধ করতে হবে। আমি 1 তারিখ লিখে ব্যালেন্স বিডি লিখেছি নগদের কলামে 10,000, আবার 1 তারিখ দেওয়ার প্রয়োজন নেই, ঠিক একই সোজায় ব্যাংকের কলামে 5,000 টাকা অন্তর্ভুক্ত করে দিবা। আশা করি বুঝেছো। এখন দেখো, ব্যাংক উদ্বৃত্ত না লিখে এখানে যদি আমি ব্যাংক জমাতিরিক্ত লিখি, আগে ছিল ব্যাংক উদ্বৃত্ত, এখন ব্যাংক উদ্বৃত্তের জায়গায় আমি জমাতিরিক্ত লিখেছি। তাহলে ব্যাংক জমাতিরিক্ত থাকলে তাহলে নগদান বইয়ে কিভাবে অন্তর্ভুক্ত করতে হয় সেটা আমি আগেই আলোচনা করেছি। অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত যদি থাকে, সেটা অবশ্যই ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে প্রথমে সাল দিবা, তারপর মার্চের 1 তারিখে যেহেতু আমরা এটা লিপিবদ্ধ করব, এখানে ব্যালেন্স বিডি লিখবা। বিডি লিখে ব্যাংকের কলামে 5,000 টাকা লিখতে হবে। আশা করি তোমরা বুঝেছো। ব্যাংক উদ্বৃত্ত যদি থাকে বা ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত থাকে, তাহলে ডেবিট দিকে ব্যাংকের কলামে, কিন্তু ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমার ক্রেডিট যদি উদ্বৃত্ত হয়, ক্রেডিট দিকে ব্যাংকের কলামে। এক্ষেত্রে ব্যালেন্স বিডি লিখতে হবে। আশা করি বুঝেছো। নগদ উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত এবং ব্যাংক জমাতিরিক্ত কিভাবে 2 ঘরা নগদান বইয়ে অন্তর্ভুক্ত করতে হয়। শুধু এটা 2 ঘরা নগদান বই না, 3 ঘরা নগদান বইয়ে ঠিক একইভাবে ব্যাংক উদ্বৃত্ত এবং নগদ উদ্বৃত্ত অন্তর্ভুক্ত করতে হয়। এরপর দেখো, নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে আমি নগদে পণ্য ক্রয় করেছি। একটা জিনিস মনে করো, ক্রয় করলে টাকা আসে না যায়? ক্রয় করলে অবশ্যই টাকা চলে যায় বা আমরা প্রদান করি। তাহলে টাকা প্রদান করলে অবশ্যই ক্রেডিট সাইডে আসবে, কেননা এখানে বলাই আছে প্রদান সমূহ। ধরে নাও এটা মার্চের 5 তারিখে সংগঠিত হয়েছে, তাহলে বিপরীত নাম কি? এখানে দেখো, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটাই তো জাবেদা। আমরা যেহেতু নগদানের হিসাব বা নগদান বই প্রস্তুত করতেছি, এর বিপরীত হলো ক্রয় হিসাব। এই কারণে বিপরীত নামেই অন্তর্ভুক্ত করতে হবে। এখানে লিখতে হবে ক্রয় হিসাব। তাহলে কত টাকা? 10,000 টাকা। তাহলে নগদান যেহেতু আছে, এইখানে দেখো নগদের একটা কলাম আছে, এই নগদের কলামে 10,000 টাকা লিপিবদ্ধ করো। আশা করি তোমরা বুঝেছো। নগদ টাকা প্রদান করলে অবশ্যই সেটা ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করতে হবে। যদি নগদ টাকা প্রদান করে নগদের কলামে, যদি চেক প্রদান করে ব্যাংকের কলামে। এখন দেখো, পাওনাদারকে আমরা চেক প্রদান করেছি। কি প্রদান করেছি? চেক প্রদান করেছি। সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চেক প্রদান করলে তারা ব্যাংক থেকে টাকা উঠায় নেয়। চেক প্রদান করার সাথে সাথে আমরা ভাবতেছি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় নেবে। টাকা উঠায় নিলে আমাদের কি টাকা চলে যাবে, আর চলে গেলে কি হবে? ক্রেডিট সাইডে অন্তর্ভুক্ত করতে হবে। কোন টাকা চলে যাচ্ছে? ব্যাংকের টাকা চলে যাচ্ছে। যে তোমার ব্যাংকের টাকা চলে যাচ্ছে, এই কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চেক প্রদান করলে ক্রেডিটটিকে ব্যাংকের কলামে অন্তর্ভুক্ত করতে হবে। ধরে নাও এটা 10 তারিখ, এটা বিপরীত নাম হলো পাওনাদার হিসাব। ব্যাংকের কলামে আমি 3,000 টাকা লিখব। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এখানে আমি পাওনাদার হিসাব কেমন করে দিলাম?
সর্বপ্রথম তোমাদের এই বিষয় সম্পর্কে যদি ধারণা কম থাকে তাহলে একটা লেনদেন লিপিবদ্ধ করার আগেই মনে মনে জাবেদা করে নিবা ডেবিট কোনটা ক্রেডিট কোনটা। এখানে দেখো পাওনাদারকে আমরা চেক প্রদান করেছি, তোমরা জানো দায় যদি আমরা পরিশোধ করি ওই দায়টাকে আমরা ডেবিট করে দেই, এক্ষেত্রে পাওনাদার হিসাব হবে ডেবিট। আর যে সম্পদ কমে যায় ওই সম্পদটাকে আমরা কি করি ক্রেডিট করি, অর্থাৎ ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে দেখো পাওনাদার ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা প্রস্তুত করতেছি কি নগদান বই, নগদান বইয়ে নগদ টাকা এবং ব্যাংক টাকা অন্তর্ভুক্ত করতে হয়। ব্যাংক হিসাব কোন সাইডে আছে ক্রেডিট সাইডে, এই কারণে ক্রেডিট দিকে ব্যাংকের কলামে টাকাটা আমি লিপিবদ্ধ করেছি। তাহলে বিপরীত নাম কি, অর্থাৎ ক্রেডিটের বিপরীত হলো ডেবিট, পাওনাদার হিসাব, এই বিপরীত নামেই নগদান বইয়ে অন্তর্ভুক্ত করতে হয়। এই কারণে আমি লিখেছি পাওনাদার হিসাব 3000 টাকা। নগদে পণ্য বিক্রি করা হয়েছে 10,000 টাকা। তোমরা জানো বিক্রি করলে টাকা আসে, আর টাকা আসলে ডেবিট সাইডে অন্তর্ভুক্ত করতে হয়, কেননা ডেবিট সাইডে আমরা সকল প্রকার প্রাপ্তি অর্থাৎ নগদ এবং চেক প্রাপ্তি অন্তর্ভুক্ত করি। ধরে নাও এটা মার্চের 20 তারিখে সংগঠিত হয়েছে, তাহলে এটা জাবেদা কি হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট দিকে আছে, জাবেদাই তোমাকে বলে দিচ্ছে নগদান বইয়ের ডেবিট দিকে অন্তর্ভুক্ত করো। তাহলে বিপরীত নাম আছে বিক্রয় হিসাব, এখানে আমরা লিখব বিক্রয় হিসাব। তাহলে বিক্রয় হিসাব 10,000 টাকা এখানে আছে নগদান ডেবিট, এই যে নগদের ডেবিট কলামে আমরা 10,000 টাকা লিখলাম। অর্থাৎ জাবেদাও যদি বুঝো তোমরা, জাবেদা দেখে দেখেও তোমরা নগদান বই প্রস্তুত করতে পারবা। নগদান হিসাব যদি ডেবিট হয় ডেবিট দিকে অন্তর্ভুক্ত করবা, ডেবিট দিকের নগদের কলামে। নগদান হিসাব যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট দিকে নগদের কলামে অন্তর্ভুক্ত করবা। ব্যাংক হিসাব যদি ডেবিট হয় তাহলে ডেবিট দিকে ব্যাংকের কলামে অন্তর্ভুক্ত করবা। ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয় ক্রেডিট দিকে ব্যাংকের কলামে অন্তর্ভুক্ত করবা। শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটা জিনিস চমৎকারভাবে উপস্থাপন করলাম যে জাবেদা যদি পারা যায় তাহলে নগদান বইও পারা যাবে। তাহলে তোমরা আগেই জাবেদাটা খুবই ভালোভাবে মনোযোগ দিয়ে শেষ করে নাও। আমি আগেই জাবেদার ক্লাসগুলো নিয়েছি, তোমরা যারা মিস করেছো আমার ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই খুঁজে পাবা। এরপরও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবা। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, হিসাব বিজ্ঞান শিখতে গেলে লেনদেন এবং জাবেদা সম্পর্কে জানতে হবে। জাবেদার মতো করেই দেখো নগদান বইটা অন্তর্ভুক্ত করতে হচ্ছে, প্রাপ্তি প্রদানটাও অন্তর্ভুক্ত করতে হচ্ছে। তাহলে আশা করি জাবেদায় যদি সমস্যা থাকে তাহলে নগদান বইয়েও সমস্যা থাকবে, জাবেদায় যদি সমস্যা না থাকে তাহলে নগদান বইয়েও সমস্যা থাকবে না। এখন দেখো দেনাদারের কাছ থেকে নগদে 10,000 টাকা পাওয়া গিয়েছে, আর তোমরা জানো পাওয়া গেলেই ডেবিট সাইডে অন্তর্ভুক্ত করতে হয়। এটাকে আমরা জাবেদায় হিসাবভুক্ত করব নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে কত হাজার টাকা 10,000 টাকা। তাহলে এখানে দেখো নগদান হিসাব ডেবিট, অর্থাৎ আমাকে ডেবিট দিকেই অন্তর্ভুক্ত করতে বলতেছে। তাহলে এখানে ধরে নাও 25 তারিখে এই লেনদেনটা সংগঠিত হয়েছে, এর বিপরীত নাম হলো দেনাদার হিসাব, এখানে আমরা লিখব দেনাদার হিসাব। যেহেতু নগদান হিসাব ডেবিট দিকে, অর্থাৎ ডেবিট দিকের যে নগদের কলামটা আছে এই ডেবিট দিকে নগদের কলামে আমরা অন্তর্ভুক্ত করব। যদি নগদান হিসাব ক্রেডিট দিকে থাকতো তাহলে অবশ্যই আমরা ক্রেডিট দিকে নগদের কলামে হিসাবভুক্ত করব।
এখন দেখো ব্যাংকে জমা দেয়া হলো ৩,০০০ টাকা। তাহলে এটার আমরা জাবেদা করব, যেহেতু ব্যাংকে আমরা টাকা জমা দিয়েছি, ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যাংক হিসাব এই কারণে ডেবিট হয়েছে। তাহলে নগদ টাকা কমে গিয়েছে, নগদান হিসাব ক্রেডিট হয়েছে। আর তোমরা জানো একই লেনদেনে ব্যাংক হিসাব এবং নগদান হিসাব একটা ডেবিট দিকে আর একটা যদি ক্রেডিট দিকে থাকে, সে লেনদেনটা হবে কন্ট্রা এন্ট্রি। আর কন্ট্রা এন্ট্রিগুলা নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট সাইডে অন্তর্ভুক্ত করতে হবে। এখানে জাবেদা দেখে দেখে জাবেদার মতো করেই তোমাকে বসাই দিতে হবে। জাবেদাই তোমাকে দিক নির্দেশনা দিবে যে তুমি কোনটা ডেবিট সাইডে লিখবা, কোনটা ক্রেডিট সাইডে লিখবা। এখানে দেখো ব্যাংক হিসাব ডেবিট আছে, অর্থাৎ জাবেদা তোমাকে বলতেছে নগদান বইয়ের ডেবিট দিকে ব্যাংক হিসাবে তুমি অন্তর্ভুক্ত করো। ধরে নাও এটা 30 তারিখ, তাহলে বিপরীত নাম হলো নগদান হিসাব। এখানে আমি নগদান হিসাব লিখলাম। কন্ট্রা এন্ট্রিকে চিহ্নিত করে দিতে হয়, ক দিলেও হবে, অনেকে সি দেয়, সি দিলেও হবে, তোমার যেটা ভালো লাগে সেটাই দিবা, ক দিলেও হবে, সি দিলেও হবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট দিকে আছে, অর্থাৎ নগদান বইয়ের ডেবিট দিকে ব্যাংকের কলামে লিখতে হবে ৩,০০০ টাকা। এই কারণে আমি ব্যাংকের কলামে ৩,০০০ টাকা লিখলাম। এরপর দেখো ক্রেডিট দিকে নগদান হিসাব আছে, অর্থাৎ নগদান বইয়ের ক্রেডিট দিকে নগদের কলামে তোমাকে অন্তর্ভুক্ত করতে বলছে। এর বিপরীত নাম হলো ব্যাংক হিসাব। তাহলে বিপরীত নামটা আমরা লিখলাম ব্যাংক হিসাব। তাহলে নগদান হিসাব যেহেতু ক্রেডিট আছে, এই কারণে নগদের কলামে আমরা ৩,০০০ টাকা ক্রেডিট করে দিব। দেখো জাবেদা যেভাবে হয় ঠিক একইভাবে আমরা এই কন্ট্রা এন্ট্রিটা অন্তর্ভুক্ত করলাম। অর্থাৎ জাবেদায় যদি সমস্যা থাকে তাহলে তোমার হিসাব বিজ্ঞানেই সমস্যা থাকবে, আর জাবেদায় যদি কোনো সমস্যা না থাকে সুপার অ্যান্ড ডুপারের মতো যত অঙ্ক থাকবে তুমি নিমিষেই শেষ করে দিতে পারবা। সো জাবেদা যেটা মূল জিনিস, এটাই সমস্যা রাখা যাবে না। বেশি বেশি সময় দাও জাবেদায়, তারপর দেখো সব অঙ্ক ইজি হয়ে যাবে। তাহলে এইটাই হলো কন্ট্রা এন্ট্রি। তাহলে তোমরা শিখে নিলা কন্ট্রা এন্ট্রি কিভাবে নগদান বইয়ে অন্তর্ভুক্ত করতে হয়। ঠিক একইভাবে এটা 3 ঘরা নগদান বইয়েও অন্তর্ভুক্ত করতে হবে। শুধু 2 ঘরা পারলে কিন্তু 3 ঘরাও পারা যায়। 3 ঘরায় শুধুমাত্র বাট্টার একটা অতিরিক্ত কলাম থাকে, 2 ঘরার বাট্টার কলাম থাকে না, জাস্ট এতটুকুই চেঞ্জ, আর বাকি সব কিন্তু একই রকম। 2 ঘরা যদি মনোযোগ সহকারে শিখো তাহলে 3 ঘরায় কোনো সমস্যাই হবে না। এখানে দেখো রহিমের নিকট আমরা চেক পেয়েছি এবং করিমকে প্রদান করেছি। আগেই আমরা আলোচনা করেছি রিভার্স এন্ট্রি নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করতে হয়। রিভার্স কি? একজনের কাছ থেকে পেয়েছি ওই জিনিসটা আর একজনকে আমি দিয়ে দিয়েছি, এটাই হলো রিভার্স। ধরে নাও রহিম আমাকে 5,000 টাকা দিয়ে দিল, এই যে এখানে আমার 5,000 টাকা দিল, আমি আবার এই সেম টাকাটাই করিমকে দিয়ে দিলাম। দেখো এখানে একসঙ্গে 2টা ঘটনা ঘটেছে। রহিম টাকা দিল, আমি করিমকে দিয়ে দিলাম। একটা হলো প্রাপ্তির সাথে জড়িত, আর একটা হলো প্রদানের সাথে জড়িত, এবং প্রাপ্তি প্রদান দুটাই তো নগদান বইয়ে অন্তর্ভুক্ত করতে হয়। এই কারণে এই লেনদেনটা কন্ট্রা এন্ট্রি না হয়েও নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করতে হবে। অবশ্যই নগদের কলামেই অন্তর্ভুক্ত করতে হবে। এখন দেখো কার কাছ থেকে আমরা টাকা পেয়েছি? রহিমের কাছ থেকে টাকা পেয়েছি। তাহলে রহিম হিসাব কি হবে? এখানে লিখতে হবে। তাহলে কত টাকা পেয়েছি? 5,000। নগদের কলামে 5,000 টাকা আমরা লিখব। রিভার্স এন্ট্রিকে আর দ্বারা চিহ্নিত করা হয়, এই কারণে খতিয়ান পৃষ্ঠায় আমি আর লিখব। অপরদিকে এখানে দেখো কাকে আমরা প্রদান করেছি? করিমকে প্রদান করেছি। তাহলে করিম হিসাব ক্রেডিট দিকে লিখব
নগদের কলামে 5,000 টাকা, যা পেয়েছি ঠিক তাই দিয়েছি। এই কারণে ডেবিট এবং ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করেছি, রিভার্স এন্ট্রিকে আর দ্বারা চিহ্নিত করা হয়। শিক্ষার্থীবৃন্দু, কন্ট্রা এন্ট্রি এবং রিভার্স এন্ট্রি কিভাবে অন্তর্ভুক্ত করতে হয় সেটা আমি আলোচনা করেছি। এরপরও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টস করবা কিংবা মেসেঞ্জারে আমাকে নক করবা। তাহলে আজকে আমরা আলোচনা করলাম 2 ঘোড়া নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয়। আগামী ক্লাসে আমরা একটা বোর্ডের অঙ্ক সমাধান করব, সেক্ষেত্রে এই জ্ঞানটা তোমাদের কাজে লাগবে। সো আজকের যে ক্লাসটা হয়েছে অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি দেখে নাও। এরপরও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবা। ধন্যবাদ আজকের ক্লাসটি দেখার জন্য।